হ্যালো স্টুডেন্টস, পিরিয়ডিক প্রপার্টি যদি ঠিকঠাকভাবে স্টাডি করতে হয়, ঠিকঠাকভাবে বুঝতে হয়, তাহলে একটা টপিক তো ভালো করে জানতেই হবে। সেটা হচ্ছে স্ক্রিনিং বা শিল্ডিং বা আবরণী প্রভাব। এই আপকামিং ক্লাসগুলোতে দেখতে পাবে যে আমরা যেগুলো স্টাডি করব যে কিভাবে পর্যায় এবং শ্রেণী বরাবর পরমাণুর আকার চেঞ্জ হয়, কিভাবে পর্যায় এবং শ্রেণী বরাবর আয়নেশন পোটেনশিয়াল বা আয়নেশন ইলেকট্রন অ্যাফিনিটি কি ইলেকট্রোনেগেটিভিটি যাই বা ধাতব ক্যারেক্টার অধাতব ক্যারেক্টার যাই হোক, যত কিছু আমরা স্টাডি করবো না কেন, প্রত্যেক ক্ষেত্রে একটা কমন কনসেপ্ট কাজে লাগবেই, সেটা হচ্ছে স্ক্রিনিং। তো আজকে আমরা এটাই আলোচনা করব, খুব সিম্পলভাবে সহজভাবে এক্সাম্পলের সাহায্যে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব। তো লেটস স্টার্ট। প্রথমে একটা সিম্পল এক্সাম্পল নিই। এক্সাম্পলটা হচ্ছে এই যে, ধরা যাক এটা একটা আমার হাতে আছে ম্যাগনেট বা চুম্বক, এখানে আছে একটা লোহার পেরেক। স্বাভাবিক নিয়ম হচ্ছে এই ম্যাগনেট পেরেককে আকর্ষণ করবে। গুড। অর্থাৎ আমি যেহেতু এটা ধরে আছি, তাহলে কী হবে, আমি একটা এদিকে টান অনুভব করব। বেশ, এখানে রেখেছি। এবার ভাবো যে আমি এটা ফিক্সড রেখেছি, ডিস্টেন্স কিছু চেঞ্জ করিনি, ম্যাগনেটও ফিক্সড, পেরেকও ফিক্সড, কিন্তু কি করা হয়েছে, মাঝখানে একটা পর্দা দিয়ে দিয়েছি। পর্দা মিন্স ধরা যাক একটা মোটা কাগজকে কেটে এর মাঝখানে ওরা পর্দার আকারে দিয়ে দিলাম। তাহলে কি হবে, তাহলে কি লক্ষ্য করবে বলো তো, ভাবো, নিশ্চয়ই বুঝতে পারছো। বেশ, তো কি হবে না, এই চুম্বকটা এই পেরেকটাকে প্রথমে ইনিশিয়ালি যতটা আকর্ষণ করতে পারছিল, এখন পর্দা দিয়ে দেওয়ার জন্য ঠিক ততটা আকর্ষণ করতে পারছে না। তার আকর্ষণ করার যে কার্যকরিতা সেটা কমে যাচ্ছে। রাইট, মনে রাখবে যে আমি ম্যাগনেটটা চেঞ্জ করিনি, অর্থাৎ ম্যাগনেটের যে অ্যাকচুয়াল ক্ষমতা সেটা কিন্তু কমে যায়নি, অথচ আমরা মাঝে একটা পর্দা দিয়ে দেওয়ার জন্য কি লক্ষ্য করছি যে এর প্রতি যে আকর্ষণটা ছিল সেটা কমে গেল। তাহলে কি এর ক্ষমতা কমে গেছে? এর ক্ষমতা কমেনি। কি হয়েছে, এর কার্যকরিতা বা ইফেক্টিভনেসটা কমে গেছে। এটা বলা হয় ইফেক্টিভ অ্যাট্রাকশন পাওয়ার, কার্যকরী আকর্ষণ বলটা কমে গেছে। কে কমালো? নিজে নিজে তো কমে নেই, মাঝে যে পর্দা কি করেছে, এই পেরেকটাকে এই চুম্বকের আকর্ষণ থেকে আড়াল করেছে। কি করেছে? আড়াল করে দিয়েছে, যার জন্য এর আকর্ষণ করার ক্ষমতা অতটা পূর্বের তুলনায় যখন পর্দা ছিল না ততটা থাকছে না। এবার ধরা যাক এখানে আমি আরেকটা পর্দা অ্যাড করে দিলাম, তাহলে কি হবে, তাহলে যেহেতু দুটো পর্দা অ্যাড করে দিয়েছি, তাহলে আরও বেশি করে কি হবে, এর কার্যকরী আকর্ষণটা কমে যাবে কার প্রতি? এই পেরেকটার প্রতি। যত আমি পর্দা অ্যাড করে যাব, তত বেশি করে কি হবে, আমার এই কার্যকরী আকর্ষণ, এর যা কার্যকরী আকর্ষণ ক্ষমতা, ইফেক্টিভ অ্যাট্রাকশন পাওয়ার টুয়ার্ডস দিস ইলেকট্রন কী হবে, ডিক্রিজ কমতে থাকবে। এবার এই যে ঘটনাটাকে আমরা বলছি স্ক্রিনিং বা শিল্ডিং, এখানে মাঝখানে যে পর্দাগুলো কি করছে, এই পেরেকটাকে এই চুম্বকের আকর্ষণ থেকে আড়াল করে দিচ্ছে বা শিল্ড করছে। অর্থাৎ এই চুম্বকটা একে যতটা আকর্ষণ করার ক্ষমতা আছে, ঠিক ততটা এর নিজস্ব যা ক্ষমতা আছে, ঠিক ততটা ক্ষমতা দ্বারা একে আকর্ষণ করতে পারছে না। কারণ তার মাঝে, এদের মাঝে কী আছে, পর্দাগুলো আছে। পর্দাগুলো না থাকলে ও ম্যাক্সিমাম ওর যা ক্ষমতা, টোটাল ক্ষমতা দিয়ে আকর্ষণ করতো, কিন্তু মাঝে পর্দাগুলো কী করেছে, ওর কার্যকরিতা বা ইফেক্টিভনেসটা কমিয়ে দিচ্ছে। রাইট। এবার আরেকটা সিচুয়েশান আমি জাস্ট এক্ষুনি বলে রাখি, পরে কাজে লাগবে। ধরা যাক আমি প্রথমে একটা মোটা পর্দা দিলাম, মানে মোটা একটা কাগজের হয়তো বোর্ডকে কেটে এরকম একটা পর্দার আকারে দিলাম, তাহলে কি দেখা যাবে, অনেকটা আকর্ষণ বল কমে গেল। এবার মোটা পর্দাটা আছেই, তার সঙ্গে কী করবো, একটা তুলনামূলক একটা পাতলা কাগজের বোর্ডকে দিলাম, তাহলে কী হবে, যদি টোটাল দেখা যায় প্রথমের থেকে দ্বিতীয় সিচুয়েশনে কী হবে, আবার আরও বেশি কমবে টোটাল আকর্ষণ, যে ক্ষমতাটা, এর কার্যকরী আকর্ষণ ক্ষমতা কমবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে, প্রথমে যখন মোটা পর্দা একটা দিয়েছিলাম তখন যতটা আকর্ষণ কমেছিল, যখন তার সঙ্গে একটা তুলনামূলক পাতলা পর্দা অ্যাড করে দিলাম, ওভারঅল তো কমছে, কিন্তু সেই হারে কমছে না। ধরা যাক প্রথমে মোটা পর্দা দেওয়ার জন্য হয়তো 10 ইউনিট কমে গেল আকর্ষণ, তারপর একটা পাতলা পর্দা দিলাম, তার সঙ্গে অ্যাডিশনালি আরও ধরা যাক 3 ইউনিট কমলো, তাহলে টোটাল তো বাড়লো 13 ইউনিট হয়ে গেল। কিন্তু প্রথমে 10 ইউনিট কমে গেছিলো, এখন কত কমেছে, 3 ইউনিট কমেছে। মানে ব্যাপারটা কী হলো, আকর্ষণ যে কমে যাওয়ার হারটা সেটাও কমে যাচ্ছে। এবার যদি আমি আরও একটা
মোটা পর্দা আছে, দিয়ে একটা তুলনামূলক পাতলা পর্দা দিলাম, দিয়ে আরও একটা পাতলা পর্দা দিলাম, তাহলে টোটাল তো কমছে, স্বাভাবিক আকর্ষণ এই কার্যকারিতা কমছে, এখানে কোনো কোশ্চেন নেই। কিন্তু আমি যেটা বারবার করে বলতে চাইছি সেটা হচ্ছে এই যে এর যে রেটটা সেটাও কমে যাচ্ছে, আকর্ষণ করার কমার যে রেট সেটাও কমে যাচ্ছে। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে স্ক্রিনিং। এখানে স্ক্রিন কারা, কে কাকে স্ক্রিন করছে না, এই চুম্বকটাকে এই পেরেকটার প্রতি আকর্ষণের ক্ষেত্রে বাধা কারা, মাঝে যে পর্দাগুলো দিচ্ছি তারা ওকে আড়াল করছে বা বাধা সৃষ্টি করছে আকর্ষণ করার ক্ষেত্রে, এইটাকে বলা হয় স্ক্রিনিং ইফেক্ট। অর্থাৎ মাঝে যে পর্দাগুলো আছে তাদের যে ইফেক্ট, কী ইফেক্ট, তাদের কী ইফেক্ট না এর কার্যকরিতা কমিয়ে দেওয়া, কার্যকরী আকর্ষণ বলটা কমিয়ে দেওয়া, সেটাকে বলা হয় স্ক্রিনিং ইফেক্ট, রাইট। আমি আরেকটা এক্সাম্পলে যাচ্ছি। ধরা যাক তোমাদের বাড়িতে বলে দিল যে আজ থেকে ফ্রিতে খাওয়া যাবে না, বাড়িতে ফ্রিতে খাবার পাওয়া যাবে না, কাজ করো তারপরে খাবার পাবে। বেশ, তোমরা কি করলে, কাজে বেরিয়ে পড়লে। দেখা গেল যে আজকে তুমি 100 টাকা রোজগার করলে। এবারে 100 টাকা রোজগার করলে, দিয়ে বাড়িতে বলেছি যে এত টাকা বাড়িতে আমার যদি 100 টাকা দাও তাহলে হয়তো ভালো খাবার পাবে, মাংস ভাত পাবে, 80 টাকা দিলে মাছ ভাত পাবে, 60 টাকা দিলে ডিম ভাত পাবে, বা তার থেকে নিচে তুমি যদি বাড়িতে জমা করো তাহলে তখন সবজি ভাত পাবে। এবার তুমি 100 টাকা রোজগার করলে, 100 টাকাই ধরো রোজগার করলে, খুব খুশি, বাড়িতে গিয়ে মাংস ভাত পাবো। আস্তে আস্তে তোমার কোনো বন্ধু রাস্তায় খবর পেয়ে গেছে, ধরো কোনো একটা জায়গায় দোকান আছে, খাবার দোকান, খবর পেয়ে গেছে এই তো আজকে রোজগার করেছে, সে এসে দাঁড়িয়ে আছে। সে বলল যে আজকে তো রোজগার করেছি, খাওয়াতে হবে। সে কী করলো, তোমার কাছ থেকে 20 টাকা গায়েব করে দিল, অর্থাৎ 20 টাকা সে নিজেও কিছু খাবার দাবার খেয়ে নিল। এবার ভাবো বাড়িতে তুমি গিয়ে কী বলবে যে আমি 100 টাকা রোজগার করেছি, 100 টাকা আমাকে আজ মাংস ভাত দাও, দেবে না। কেন? তখন তুমি যখনই এটা বলবে তখন বাড়িতে বলবে হাতে কত দিচ্ছিস, অর্থাৎ কার্যকরিতা কত, ইফেক্টিভলি কত টাকা তুমি বাড়িতে নিয়ে আসতে পারছো, দ্যাট ইজ দ্য ইম্পর্ট্যান্ট থিং। অর্থাৎ তুমি রোজগার করছো 100 রুপিস, তোমার ক্ষমতা, তোমার নিজস্ব আর রোজগার করার ক্ষমতা 100 টাকা, কিন্তু বাড়ি অবধি পৌঁছাচ্ছে কত, 80 টাকা, মাঝখানে 20 টাকা কী যে অন্য তোমার বন্ধু খেয়ে ফেলেছে। অর্থাৎ এইটা হচ্ছে তোমার কার্যকরিতা কমে গেল। তো 100 হচ্ছে তোমার রোজগার, 20 রুপিস হচ্ছে খরচ, ইফেক্টিভলি কত টাকা বাড়িতে পৌঁছাচ্ছ তুমি, 80 টাকা। অর্থাৎ 100 টাকার ইকুইভ্যালেন্ট তুমি খাবার পাবে না, তুমি পাবে 80 টাকার ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তুমি মাংস ভাতের জায়গায় পাবে মাছ ভাত। ক্লিয়ার? এবার ধরা যাক আরও একজন বন্ধু তোমার মাঝখানে তোমার বাড়িতে পৌঁছানোর আগে একটা বন্ধু তো 20 টাকা খরচা করলোই, আর একটা বন্ধু হয়তো আরও 10 টাকা খরচা করে দিল, তাই টোটাল তোমার বাড়িতে পৌঁছালো 70 টাকা, তুমি মাছ ভাতও পেলে না। তো বেসিক্যালি এইটা হচ্ছে যে ইফেক্টিভনেস, তোমার ইফেক্টিভ ইনকাম প্লাস ইনকাম হচ্ছে তার ভ্যালু, যতটা সে ইনকাম করার ক্ষমতা সেটা তার ইনকাম। ইফেক্টিভ হচ্ছে সে কতটা ডিপোজিট করতে, কতটা জমা করতে পারছে, কতটা পৌঁছাতে বাড়িতে অবধি পৌঁছাতে পারছে, সেটা হচ্ছে ইফেক্টিভ। তো ক্লিয়ার যে তার নিজস্ব ক্ষমতা আর যতটা মাঝখানে এই যে তোমার বন্ধুরা যেটা তোমার কাছ থেকে যে টাকার খাবার খেয়ে নিচ্ছে সেটা হচ্ছে স্ক্রিন, তারা তোমার ইফেক্টিভনেসটা কমাচ্ছে, কার্যকরিতা কমাচ্ছে, তোমার ইনকাম ক্ষমতা কমায়নি, তোমাকে কাজ করতে দিতে বাধা দেয়নি, তুমি ইনকাম করছো ওইটাই, কিন্তু আর বন্ধুরা কী করছে, তোমার কার্যকরী যে ইনকাম, তাহলে ইনকাম আর কার্যকরী ইনকামের মধ্যে তফাৎ কী, মাঝে যে খরচ। তো ব্যাপারটা আশা করি বোঝা গেল। এবার আমরা চলে আসি সিম্পল টপিকে। এবার দেখো একটা পরমাণুর নিউক্লিয়াস কি করে, তার বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে, রাইট। কেন? কারণ নিউক্লিয়াসে প্রোটন আছে, স্বাভাবিক পজিটিভলি চার্জ, আর বাইরের যে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো আছে ভিন্ন কক্ষে সেগুলো নেগেটিভলি চার্জ, ওদের আকর্ষণ করবে। তাহলে সেই চুম্বক আর পেরেকের জায়গায় ফিরে আসি। তো নিউক্লিয়াসকে, পরমাণুর নিউক্লিয়াসকে আমরা ধরে নিচ্ছি ম্যাগনেট, আর ধরা যাক এখানে একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে সেই লোহার পেরেক, রাইট। এই ম্যাগনেট আর এই লোহার পেরেক, কারণ এখানে সে একই সিস্টেম, প্লাস চার্জ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে, স্বাভাবিক। তো তুমি ম্যাগনেটের জায়গায় অ্যাটমের নিউক্লিয়াসকে বসাও আর পেরেকের জায়গায় বাইরের কক্ষের ইলেকট্রনকে বসাও। এবার ধরা যাক এখানে এই নিউক্লিয়াসটাতে 11টা প্রোটন আছে, 11টা প্রোটন মানে সোডিয়াম নিউক্লিয়াস, এর 11টা প্রোটন আছে। তো এই যদি 11টা প্রোটন থাকে তাহলে 11টা প্রোটনের যা ক্ষমতা, ততটা ক্ষমতা দ্বারাই এই ইলেকট্রনটাকে টানবে। এবার ধরলাম এটা আমার বাইরের কক্ষের ইলেকট্রন, ধরে নিলাম এটা 3s1, কারণ দেখো 1 জানো 1s2 2s2 2p6 আর 3s1। ধরা যাক এটা 3s1 এর ইলেকট্রন,
তাহলে এই নিউক্লিয়াস কী করবে, যদি মাঝখানে কিছু না থাকে, ধরে নিলাম কিচ্ছু নেই, নাথিং, সব শুধুমাত্র কী আছে, এই নিউক্লিয়াস আছে আর এই দূরে ইলেকট্রন আছে, কেউ মাঝখানে কে কোনো ডিস্টার্ব করছে না। তাহলে কি করবে, এই নিউক্লিয়াস এই ইলেকট্রনকে কি করবে, 11টা প্রোটনের যা ক্ষমতা টানার, ততটা ক্ষমতা দ্বারাই অ্যাট্রাকশন করবে, রাইট। এবার প্র্যাকটিক্যালি দেখা যায় যে যতটা টানার কথা, যতটা আকর্ষণ করার কথা, ততটা আকর্ষণ করতে নিউক্লিয়াসটা পারছে না। অর্থাৎ 11টা প্রোটনের ইকুইভ্যালেন্ট যতটা অ্যাট্রাকশন ফোর্স হওয়ার কথা ওই ইলেকট্রনের প্রতি, অ্যাকচুয়ালি দেখা যায় ইন প্র্যাকটিস ঠিক ততটা আকর্ষণ করতে পারছে না। তাহলে ওকে বাধা দিচ্ছে কে? তো ওকে স্ক্রিন বা শিল্ড করছে কে না? তখন বলা হলো যে এই নিউক্লিয়াস এবং বাইরের কক্ষের ইলেকট্রনের মাঝে কী আছে, এই অরবিটালগুলো আছে। কারা আছে? এখানে আছে এস আছে, পি আছে, এখানে 2s আছে, 2p আছে। এরা ওই পর্দা হিসেবে কাজ করে, যেটা আমি একটু আগে ম্যাগনেট আর পেরেকের মাঝে যে পর্দা বললাম, বা তোমার রোজকার আর বাড়িতে পৌঁছানোর মাঝে তোমার বন্ধুরা যেটা বললাম, তারা হচ্ছে স্ক্রিন বা বাধা। তো এখানে এরা কি হচ্ছে, পর্দা হিসেবে কাজ করছে। এখন যখনই মাঝে পর্দা পড়ে যাবে কি হবে, এর যে ইফেক্টিভ যে অ্যাট্রাকশন ফোর্স কার উপর, এই ইলেকট্রনের প্রতি, সেটা কমে যাবে। যেটাকে অর্থাৎ আমরা বলতে পারি, এখানে বলতে পারি যে 11টা প্রোটন তার যা টানার ক্ষমতা ঠিক ততটা এনার্জি দ্বারা সে অ্যাট্রাকশন ফোর্স দ্বারা সে অ্যাট্রাকশন করতে পারছে না। হয়তো দেখা যাচ্ছে যে 9টা প্রোটনের যা ক্ষমতা, ততটা ক্ষমতা দ্বারা আকর্ষণ করছে। তার মানে 2টো প্রোটন কি গায়েব হয়ে গেছে? 2টো প্রোটন গায়েব হয়নি। 2টো প্রোটনের যে আকর্ষণ করার ক্ষমতা, ততটা ক্ষমতা কি করেছে, এই ততটা আকর্ষণ এই মাঝখানে স্ক্রিনগুলো কি করেছে, পর্দাগুলো কমিয়ে দিয়েছে। মানে তুমি 100 টাকা রোজগার করেছো, বাড়িতে পৌঁছাচ্ছ 80 টাকা, তাহলে কি তোমার রোজগারটা 100 ছিল না? ছিল। ইফেক্টিভিটিটা কমে গেছে। ইফেক্টিভিটিটা কমলো কী দ্বারা? তোমার কমলো মাঝখানে তোমার বন্ধুরা যে 20 টাকা খরচা করে দিচ্ছে, সেইটা তোমার ইফেক্টিভনেসটা কমিয়ে দিচ্ছে। অর্থাৎ তুমি 100 টাকার ইকুইভ্যালেন্ট খাবার পাচ্ছ না, পাচ্ছ 80 টাকার ইকুইভ্যালেন্ট। তো বাড়িতে ধরে নিবে, তোমার বাড়িতে মা বাবা ধরে নেবেন যে তুমি 80 টাকায় রোজগার করেছো, কিন্তু তুমি তো জানো 100 টাকা রোজগার করেছো। অর্থাৎ তোমার রোজগার করার ক্ষমতা কমেনি, মাঝখানে স্ক্রিন হয়ে সেটা কিছুটা ইফেক্টিভিটিটা কমিয়ে দিয়েছে। সেরকম এর 11টা প্রোটনে আছে, প্রোটন 9টা হয়ে যায়নি, কিন্তু কী হয়েছে, তার ইফেক্টিভিটিটা 9টা প্রোটনের মতো হয়েছে, কার্যকরী আকর্ষণটা 9টা প্রোটনের মতো হয়েছে। মাঝে 2টো প্রোটনের যে আকর্ষণ করার ক্ষমতা, সেটাকে স্ক্রিন বা আড়াল করে দিচ্ছে কে, এই পর্দাগুলো। এই ঘটনাটাকে বলা হয় স্ক্রিনিং ইফেক্ট বা শিল্ডিং ইফেক্ট, বা একে বাংলায় বলা হয় আবরণী প্রভাব। অর্থাৎ আমরা বলবো নিউক্লিয়াস এবং বাইরের কোনো একটা কক্ষের ইলেকট্রনের মধ্যে যে পর্দাগুলো থাকে, তারা কি করে, ওই ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে আড়াল করে বা স্ক্রিন করে দেয়। এর ফলে নিউক্লিয়াসের ইফেক্টিভ অ্যাট্রাকশন ফোর্স কার প্রতি, এই বাইরের কোনো একটা কক্ষের ইলেকট্রনের প্রতি, সেটা কমে যায়। এই ঘটনাটাকে বলা হয় কি, স্ক্রিনিং বা শিল্ডিং, বা বাংলায় বলা হয় আবরণী প্রভাব, রাইট। এবার ধরো আমি যেটা বলছিলাম যে তোমার 100 টাকা রোজগার, 20 টাকা খরচ করে দিয়েছে, অর্থাৎ স্ক্রিন হয়ে গেছে, ইফেক্টিভিটি হচ্ছে 80। তো সেই রকম, তা অর্থাৎ ধরে নিলাম তোমার রোজগার হচ্ছে Z100 রুপিস, তোমার হচ্ছে তোমার ধরো মাঝখানে বন্ধুরা যেটা খেয়ে ফেলেছে সেটা হচ্ছে সিগমা, সেটা হচ্ছে 20 রুপিস। তাহলে ইফেক্টিভলি কত, সেটা হচ্ছে ইফেক্টিভলি বাড়িতে পৌঁছাতে জেড স্টার বা জেড, অর একে বলা হয় জেড ইফেক্টিভও বলা হয়। এটা হচ্ছে কত, 100 - 20 হচ্ছে 80। সেইভাবে আমরা অ্যাটমেরও নিউক্লিয়াসেরও কী করবো, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ হিসাব করবো। নিউক্লিয়ার চার্জ কিছুই না, প্রোটন সংখ্যাকে আমরা নিউক্লিয়ার চার্জ বলি। ধরা যাক কোনো একটা এখানে যেমন 11টা, কোনো একটা সোডিয়াম হলে 11, পটাশিয়াম হলে 19, আরও বিভিন্ন এলিমেন্টের জন্য তার নিউক্লিয়াসে তার অ্যাটমিক নাম্বার আলাদা আলাদা হবে। ধরা যাক এইখানে হচ্ছে জেড, এখানে জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার, এটাকে আমরা বলি নিউক্লিয়ার চার্জ। সিগমা হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট, কি বলা হয়, স্ক্রিনিং কনস্ট্যান্ট, অর্থাৎ কতটা স্ক্রিন হচ্ছে। আর এই
ইফেক্টিভ জেড ইফেক্টিভ বা জেড স্টার বলা হয় জেড মাইনাস সিগমা, অর্থাৎ তার যতটা অ্যাকচুয়াল ক্ষমতা মানে তার যে নিজস্ব যা ক্ষমতা সেই নিউক্লিয়াসে টানার, আর কতটা স্ক্রিন হয়ে গেছে, কতটা ওর আকর্ষণটাকে প্রশমিত করে দিয়েছে, কমিয়ে দিয়েছে করার ক্ষমতা, সেটা হচ্ছে সিগমা। তাহলে অ্যাকচুয়াল কতটা আকর্ষণ করছে, ইফেক্টিভলি কতটা আকর্ষণ করছে, তুমি বাড়িতে ইফেক্টিভলি কত টাকা পৌঁছাচ্ছে, সেটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো সেইটা কত জেড স্টার। এবার যেটা আমি ওই মোটা পর্দা পাতলা পর্দার কথা বলছিলাম, এখানেও সেরকম একটু ব্যাপারটাতে আসি, যে এখানে দেখো ওই যে 2s এই 3s-এর মাঝে কী আছে, 2s আর 2p আছে। এখন এখানেও এই পর্দাগুলো এই যে এস পি ডি এফ অরবিটালগুলো যদি কোনো একটা ইলেকট্রন আর নিউক্লিয়াসের মাঝে থাকে, সেই পর্দাগুলোর কিন্তু তাদের স্ক্রিনিং পাওয়ার সমান নয়। কারো স্ক্রিনিং পাওয়ার বেশি, কারো স্ক্রিনিং পাওয়ার কম, মানে কেউ মোটা পর্দা হিসেবে কাজ করে, কেউ পাতলা পর্দা হিসেবে কাজ করে। তো এইটা আমাদেরকে মনে রাখতে হবে, স্ক্রিনিং পাওয়ার কী হবে না, এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ, অর্থাৎ এস অরবিটাল অনেক বেশি করে স্ক্রিন করবে মোটা পর্দা, পি অরবিটাল তুলনামূলক পাতলা পর্দা, ডি আরও পাতলা পর্দা, এফ আরও পাতলা, খুবই পাতলা পর্দা। তো এখানে দেখো এই সোডিয়ামের ক্ষেত্রে এ যতটা স্ক্রিন করবে, এইখানে একটা ইলেকট্রন যতটা স্ক্রিন করবে এই ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে আড়াল করবে, কিন্তু ততটা পারবে না, কারণ এসের থেকে পি এর পর্দা একটু পাতলা হয়। এদের মাঝে যদি ডি থাকতো, এখানে সোডিয়ামে তো ডি নেই, অন্যান্য যখন ট্রান্সিশন এলিমেন্টগুলো যদি হবে তখন ডি পাবো, একটি এ ব্লক মৌলগুলোর ক্ষেত্রে এফ পাবো। তো তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের স্ক্রিনিং পাওয়ার ডি এবং এফের আরও কম, অর্থাৎ এই এস যতটা আকর্ষণটা কমাচ্ছে, ইফেক্টিভ আকর্ষণটা মানে যতটা কার্যকরী আকর্ষণ কমিয়ে দিচ্ছে, এর পি তার থেকে একটু কম কমাচ্ছে, কারণ পাতলা পর্দা। ক্লিয়ার? এবার আরেকটা জাস্ট ব্যাপার বলিনি, যে এই যে স্ক্রিনিং যেমন তার সবসময় হিসাব করলে যে আমরা বাইরের কক্ষেই ধরবো এমনটা ব্যাপার না। স্ক্রিনিং কী হতে পারে, যদি আমরা হিসাব করতে ভাবি যে 2pর একটা ইলেকট্রনকে নিউক্লিয়াস কতটা আকর্ষণ দ্বারা টানছে, রাইট? আচ্ছা, এখানে 1sও ছিল মাঝখানে। 2pকে এই 2pর একটা ইলেকট্রনকে নিউক্লিয়াস কতটা আকর্ষণ দ্বারা টানছে, সেটা কীরকম না, তখন আমরা কী দেখবো, তার মাঝে কারা স্ক্রিন আছে, 1s আছে আর 2s আছে, তখন 1s আর 2s স্ক্রিন হিসেবে কাজ করবে। তখন আর 2p তখন আর কি, আর এই 3s তো তার বাইরের 3s তো স্ক্রিন হিসেবে কাজ করে না। তবে পরবর্তীকালে তোমরা জানবে যে 2pর যে ইলেকট্রনের কথা বলা হচ্ছে সেই ইলেকট্রনটা বাদ দিয়ে বাকি ইলেকট্রনগুলো স্ক্রিন হিসেবে কাজ করছে। যাই হোক, সেটা অন্য গল্প, পরবর্তীকালে জানবে। তো এই হচ্ছে স্ক্রিনিং বা শিল্ডিং, বা একে বাংলায় বলা হয় আবরণী প্রভাব। আশা করি ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, এটা যাওয়ার আগে একটা বলিনি, সেটা হচ্ছে যে দেখো, এই যদি ম্যাগনেট হয় আর এটা যদি পেরেক হয়, এই ম্যাগনেট এবং পেরেকের মাঝে যদি পর্দা দিই তবেই তো আকর্ষণটা কমাবে। এর বাইরে যদি কোনো পর্দা দিই এর আকর্ষণ করার ক্ষমতা কমানোর কোনো প্রশ্নই নেই। অর্থাৎ এই 2pর ইলেকট্রনকে স্ক্রিন করতে 3s পারবে না, অর্থাৎ 2pর ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে আড়াল করার ক্ষেত্রে 3s-এর কোনো ভূমিকা নেই, কারণ ও বাইরে আছে। কাদের আছে? এর মাঝামাঝি যারা আছে তারা একমাত্র স্ক্রিন করতে পারবে। তাহলে স্ক্রিন কারা করতে পারবে না, একটা ইলেকট্রনকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে কারা আড়াল করতে পারবে না, সেই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মাঝখানে কোন অরবিটাল আছে সেই অরবিটালে ইলেকট্রনগুলো স্ক্রিন করে। তো সেই যে ইলেকট্রনের কথা বলা হচ্ছে সেই অরবিটালে যদি আরও অন্য ইলেকট্রন থাকে তারাও স্ক্রিন করে, যেমন এখানে 1s 2s আর 2p এর একটা ইলেকট্রনের কথা বলছি, যে কোনো একটা ইলেকট্রনের, সেক্ষেত্রে এখানে এসের দুটো ইলেকট্রন স্ক্রিন করবে, এই 2s-এর দুটো ইলেকট্রন স্ক্রিন করবে, আর 2pর যে 5টা ইলেকট্রন রয়ে আছে একটা বাদ দিয়ে বাকি যে 5টা তারাও স্ক্রিন করবে, তারাও আড়াল করবে এই যে কোনো একটা প্রোটনের একটা ইলেকট্রনের আকর্ষণকে, ইলেকট্রনের প্রতি আকর্ষণকে স্ক্রিন করবে এরাও, কারা এই পি এর নিজের অরবিটালের বাকি ইলেকট্রনগুলো স্ক্রিন করে। বেশ, এই হচ্ছে পুরো কনসেপ্ট। এটা বারবার করে ভিডিওটা দেখতে হবে, তাহলে পুরো ব্যাপারটা বোঝা যাবে। থ্যাংক ইউ।